শুরু করছি সকালে সুপার প্রাইম টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমালিকা। আর আমরা আজকে যে বিষয়টা নিয়ে থাকবো, আগেই চলে আসছে তৃতীয় ঢেউ, এমন প্রশ্ন দিয়ে উঠছে, নাকি যাওয়ার পথে দ্বিতীয় ঢেউয়ের ছোবল? প্রশ্নের মুখে দাঁড়িয়ে করোনার গ্রাফ, কারণ করোনার গ্রাফ সেই চিন্তাই বাড়াচ্ছে। এই মূলত বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তৃতীয় ঢেউ কি আগেই আসছে, নাকি দ্বিতীয় ঢেউ যাওয়ার শেষে এই গ্রাফের ওপর নিচ হচ্ছে? আমরা এই বিষয়ে থাকবো। আমাদের সঙ্গে কারা কারা থাকছেন, আমাদের দুই প্রতিনিধি এবং একজন বিশিষ্ট চিকিৎসক। আলাপ করায় তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক, রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি কমলেশ চৌধুরী, রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনির্বাণ দলুই। আপনাদের প্রত্যেককেই স্বাগত টিভি9 বাংলায়। আমি প্রথমেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, ওভারঅল বিষয়টাকে একটু বিগ বলে বোঝার চেষ্টা করবো যে কেন আমরা বলছি এই গ্রাফ কিছুতেই শান্তি দিচ্ছে না। তার কারণ বেশ কিছু রাজ্য, 10 জেলা থেকে দেশের 80% দৈনিক সংক্রমণ, এবং সেটা নিয়েই কিন্তু দুশ্চিন্তা। মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অসম, কর্ণাটক নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই বেশি চিন্তা রয়েছে, কারণ মহারাষ্ট্র কেরলের যে গ্রাফ সেটা কিন্তু চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকেরও। লকডাউন একমাত্র সমাধান নয়, কিন্তু দেখা যাচ্ছে লকডাউন উঠতেই করোনার গ্রাফ নিম্নমুখী দৌড় বন্ধ হয়ে গিয়েছে। দৈনিক সংক্রমণ 43,000-এ নেমে গিয়েছিল দেশে। বৃহস্পতিবার তা কিন্তু বেড়ে 45,000-এর কাছাকাছি পৌঁছে যায়। তবে কেন বাড়ছে এই গ্রাফ? এটা কি কোনো রকমের সংকেত, কোনো কি অশনি সংকেত রয়েছে এর পিছনে? আমরা এই গোটা বিষয়টা একটু বোঝার চেষ্টা করব, এবং রাজ্যের ক্ষেত্রে সেটার কি প্রভাব পড়ছে, সেখানেও তো কোথাও কোথাও বাড়ছে করোনার যে গ্রাফ, সেটা নিয়ে আলোচনা করবো। আমি শুরুতেই একটু কমলেশের কাছে যাব। কমলেশ, আমরা যদি ওভারঅল বিষয়টা দেখি, দেশের ওভারঅল বিষয়টা দেখি, একটা বিষয় একটু জানার চেষ্টা করি তোমার থেকে। মহারাষ্ট্র এবং কেরল, সেখানের যে গ্রাফ সেটা চিন্তা বাড়াচ্ছে। আমরা দেখেছি মোদি প্রধানমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন। লকডাউন যেই শেষ হচ্ছে, মানুষের ভিড় বাড়তে শুরু করেছে, সচেতনতা কমছে। সবটা মিলিয়ে মহারাষ্ট্র বা কেরল, এই দুটো জায়গায় তো মেন ফোকাস রয়েছে, এই দুটো জায়গা নিয়ে চিন্তা রয়েছে। আরও বেশ কয়েকটি রাজ্য রয়েছে। সবটা মিলিয়ে ওভারঅল একটু জানবো তোমার থেকে। দেখো, যেটা বলার সেটা হচ্ছে যে গ্রাফটা তো নামছে, সেকেন্ড ওয়েভের গ্রাফ, কিন্তু এই নামাটা প্রথম দিকে যত তাড়াতাড়ি নামছিল, একটা সময়ের পরে এসে এই গ্রাফটার নামার যে গতি সেটা খুব স্লথ হয়ে গিয়েছে। এটা বিশেষজ্ঞরা যেটা বলেন যে এটা একটা প্ল্যাটিউতে এসে পৌঁছেছে, তাতে অলমোস্ট মালভূমি একটা ব্যাপার, যেখানে নামার গতিটা স্লথ হয়েছে। এর একটা অন্যতম কারণ হচ্ছে একটা সময় আমরা এই সংক্রমণটাকে আটকে রেখেছিলাম লকডাউন করে, যাতে মানুষের মিক্সিংটা কম হয়, গ্রাম থেকে শহরে লোক আসা, শহর থেকে গ্রামে লোক যাওয়াটা কমে যায়। কিন্তু যেহেতু একটা সময় পর লকডাউন তুলতেই হবে, তারপর দেখা যাচ্ছে যে প্রত্যেক জায়গাতেই কিন্তু কম বেশি এই গ্রাফের নামা এটা স্লো হয়েছে। এবং যেটা মহারাষ্ট্র কেরলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ 10,000-এর আশপাশে ছিল একটা সময়, তাড়াতাড়ি নেমে এসেছিল, তারপর সেটা 9,000-এর নিচে কিছুতেই নামছে না। কেরলে আরো খারাপ জায়গা, কেরলে কিন্তু 10,000-এর নিচে নেমে গিয়েছিল, সেই সংখ্যাটা গতকাল 15,000-এ পৌঁছেছিল, আজকেও ওই 13,500-এর আশপাশে রয়েছে। এবং যে সংখ্যাগুলো আসছে মৃত্যু নিয়ে, গোটা দেশে কিন্তু মৃত্যুর সংখ্যা বা মৃত্যুর যে রেটটা যদি দেখি কমলে, সেটাও তো হঠাৎ করে অনেকটা বেড়ে গিয়েছে কিছু কিছু জায়গায়। 900-র আশপাশে মৃত্যু রয়েছে আজকে। যদিও এটা কোনো কোনো ক্ষেত্র থেকে বলা হচ্ছে যে দ্বিতীয় ঢেউয়ের শুরুতে যে মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুগুলো সমস্ত মৃত্যু নথিবদ্ধ হয়নি, আস্তে আস্তে সেই মৃত্যুগুলোকে এখন তালিকায় ঢোকানো হচ্ছে। কিন্তু সেটাই সত্যি নাকি এখন মানুষের মৃত্যু বাড়ছে, সেইটা একটা ধোঁয়াশা কিন্তু রয়েছে। মোদ্দা কথা হলো, আজকেও 900-র উপর মানুষ করোনায় মারা গিয়েছেন দেশে, এই সংখ্যাটা আজকে রিপোর্টে উঠে আসছে। এই সংখ্যাটা কিন্তু স্বস্তির নয়। এবং যেটা প্রধানমন্ত্রীও ইঙ্গিত করেছেন, এবং যেটা দেখা যাচ্ছে, 1 মাস আগেও হাসপাতালে বেড পাওয়া যাচ্ছিল না, আর 1 মাস আজকে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো হোটেলে ঘর পাওয়া যাচ্ছে না। এই দুটো একটা শিফট হয়ে গেল, যে মানুষ কিন্তু করোনা বিধি ভুলে আবার ভিড় জমাচ্ছেন, সেটা একটা চিন্তার বেশ কমরেশ, ফিরছি তোমার কাছে। আমি একটু তন্ময়ের কাছে যাই। তন্ময়, যদি আমরা ওভারঅল রাজ্যের পরিস্থিতির কথা একটু বোঝার চেষ্টা করি, সেখানেও কিন্তু কলকাতা বলো বা উত্তর 24 পরগনা, এই আপ ডাউন গ্রাফে কিন্তু লেগেই চলেছে। আমরা যদি দেখছিলাম কিছুদিন আগে হলেও গ্রাফ নিম্নমুখী ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কয়েকদিন আমরা যদি হিসেব দেখি, তাহলে কিন্তু গ্রাফটা উপর নিচ করছে। এখানেও আমরা কি বিধিনিষেধটাকে একটুখানি ঢিলে দিচ্ছি? দেখো, অবশ্যই, কারণ
মানুষজন বেরোতে শুরু করেছেন। যে কোনো বাস অথবা স্টাফ স্পেশাল যে ট্রেন, সেগুলোর ছবি দেখলেই তুমি বুঝতে পারবে যে মানুষ একবারে ভিড়ে ঠাসাঠাসি করে কিন্তু যাতায়াত শুরু করে দিয়েছে। এক। দুই, দীঘাতে বা দার্জিলিং এ তিল ধারণের জায়গা নেই। হঠাৎ করে যেটা কমলেশ বলছিল যে শিফট করে গেছে বাড়ি থেকে হোটেলের ঘরে, যে হোটেলে রুম পাওয়া যাচ্ছে না, আগে বেড পাওয়া যাচ্ছিল না। এই দুটো বিষয় কিন্তু, এবং বাজারে বেরোলে, রাস্তায় বেরোলে, ইভেন কলকাতা শহরে আমরা যদি এখন দেখি বা যে কোনো মফস্বল শহরে, সেখানে মানুষজন সারাদিন ঠিক করছে বাজারের মধ্যে। ফলে এই গ্রাফ নামবে না এমনটা মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর যেহেতু তথ্য নিয়ে আমাদের রাজ্য বা আমাদের দেশে একটা চিকিৎসকদের বড় অংশের সন্দেহ যে সরকারিভাবে সঠিক তথ্য প্রকাশ করা হয় না, ফলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু এইটা ক্যালকুলেট করতে গিয়ে, অঙ্ক করে তো বের করতে হয় যে কবে নাগাদ আবার তৃতীয় ঢেউ আসতে পারে, তৃতীয় ঢেউ কতদিন থাকবে, মৃত্যুর রেট কত, সবগুলোর মধ্যেই কিন্তু একটা গোলমাল রয়েছে। ফলে যেটা বলা চলে যে আমাদের এখানে দ্বিতীয় ঢেউয়ের রেস যেমন রয়ে গিয়েছে, এই রেস থাকতে থাকতে তৃতীয় ঢেউ এসে আছড়ে পড়তে পারে, এমন একটা সম্ভাবনার কথা এই মুহূর্তে আজকে সকালে অন্তত দাঁড়িয়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। বেশ তন্ময়, ফিরছি তোমার কাছে। আমি একটু ডক্টর দলুই আপনার কাছে যাই। ডক্টর দলুই, যেমনটা আমাদের দুই প্রতিনিধি, একদিকে তন্ময় এবং কমলেশ, তারা দুজনেই যেমনটা বলছিল যে গ্রাফ কিন্তু কিছুটা হলেও বাড়ছে, কখনো কমছে, কিন্তু মৃত্যুর সংখ্যা যদি আমরা দেখি 900-র কাছাকাছি, সেটাও তো যথেষ্ট চিন্তার। ডক্টর দলুই, রাজ্যের ক্ষেত্রে আমরা কি কি বিষয় ভুলে যাচ্ছি? না, প্রথম কথা যে আলোচনাটা দিয়ে আজকে শুরু হলো সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বারবার বলেছি যে দ্বিতীয় ঢেউ যখন শেষ হতে চলবে বা শেষের দিকে আসবে, তখন কিন্তু আমাদের অত্যন্ত বেশি সচেতন হতে হবে। যেগুলো আমরা দ্বিতীয় ঢেউয়ের সময় বাধ্য হয়েছি করার জন্য, সেগুলো সাধারণ মানুষকে নর্মালি নিজেদের ব্যবহারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, দৈনন্দিন ব্যবহারের মধ্যে, জীবনযাত্রার মধ্যে। সেই জায়গাটা থেকে কোথাও যেন আবার একটা কোনো বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে মানুষ আবার বেরিয়ে আসছে। আমরা যদি ঠিক 6-7 মাস আগেকার জায়গায় ফিরে যাই, যখন ডিসেম্বর জানুয়ারি, তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে এই ধরনের অসংলগ্ন আচরণ এবং অনিয়ন্ত্রিত আচরণই কিন্তু মানুষকে, আমাদের দেশকে কিন্তু দ্বিতীয় ঢেউয়ের দিকে ঠেলে দিয়েছিল। আজকে দাঁড়িয়ে যদি আপনার এই পরিসংখ্যান দিক দিয়ে দেখেন, একদম পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে যে হঠাৎ করে আস্তে আস্তে লকডাউন তুলে নেওয়ার পরে হঠাৎ করে মানুষের বাইরে বেরিয়ে পড়া এবং একসাথে সব মানুষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া, বেড়াতে যাওয়া, ট্রেনে করে ভিড়ে ভিড়ে ট্রেনে বাসে ভিড় জমানো, এই সমস্ত কিছু কিন্তু আবারও একটা ইনফেকশনের ইঙ্গিত দিচ্ছে। সুতরাং সেখান থেকে যেটুকু রাইজ হয়েছে সেটা নর্মাল, সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে লকডাউন উঠলে বা কোনো রেস্ট্রিকশন উঠলে এই ধরনের কিছুটা ওঠানামা করে, এবং সেটা রেগুলার কেন উঠছে না আমাদের সেটাই ধারণা যে রেগুলারই ওঠা উচিত অল্প অল্প করে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথা আমি আমার মনে আমরা বলতে চাই, যে যেখানে বারবার বলছিলাম জনতা কারফিউ বা সাধারণ মানুষ নিজে মনে করবেন যে কখন তারা ঠিকভাবে পালন করবেন, সেইটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন সাধারণ মানুষের হাতে কিন্তু আমরা ছেড়ে রেখেছি যে আপনারা এবার কিন্তু সচেতন হতেই হবে, না হলে কিন্তু অসুবিধাটা ঘটবে। বেশ, আমি ফিরছি আপনার কাছে ডক্টর দলুই। আমরা যদি দেখি দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ কিছুটা যেই নামলো, সেই সময় কিন্তু মানুষ ভিড় বাড়াতে শুরু করলো। দেশের বিভিন্ন প্রান্তের কিন্তু সেই ছবি। কমছে করোনার বিধি মানার অভ্যেসও। বহু জায়গাতেই মাস্কের একেবারে বালাই নেই। সূত্রের খবর, এই ধরনের ছবি এবং ভিডিও দেখে যথেষ্ট উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার বৈঠকে মোদী বলেছেন, অতিমারির বিরুদ্ধে লড়াই চলছে, সামান্য অসাবধানতা কোনো জায়গা নেই। বিশেষ করে মহারাষ্ট্র এবং কেরলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার উল্লেখ করেছেন যে মাস্ক পরতে হবে, মাস্ক ইজ মাস্ট। আমি একটু কমলেশ তোমার কাছে আসি। ভ্যাকসিনেশন তো চলছে, এমন নয়, আমি রেটটা নিয়ে কোনো কথা বলছি না যে কিভাবে চলছে বা কত দ্রুত আমরা করতে পারছি, কিন্তু ভ্যাকসিনেশন চলছে। ফার্স্ট ডোজ অনেকের হয়ে গিয়েছে, সেকেন্ড ডোজেরও অনেকের কমপ্লিট হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়েও গ্রাফ কিন্তু কন্ট্রোলে নেই। এই বিষয়টা জানার চেষ্টা করি তোমার থেকে কমলেশ। আমরা যদি দেশের গোটা পরিস্থিতি দেখি, তাহলে কেউ কেউ বলছেন তৃতীয় ঢেউ কি আগে চলে আসছে, নাকি এই যে গ্রাফের ওঠানামা শেষের দিকে কি এটা দ্বিতীয় ঢেউ যাওয়ার সময় এটা দিয়ে যাচ্ছে, নাকি তৃতীয় ঢেউ কি সত্যি আগে চলে আসছে? এই বিষয়ে বিশ্লেষকরা কি বলছেন, তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা কদিন আগে বলরাম ভার্গব বলেছেন, পরশুদিন স্বাস্থ্য মন্ত্রকের সচিব লব আগরওয়ালও মেনশন করেছেন যে দ্বিতীয় ঢেউ কিন্তু এখনো শেষ হয়নি। কেন শেষ হয়নি? তার কারণ হচ্ছে যে
মূলত শহরাঞ্চলগুলো যেখানে সব থেকে খারাপ পরিস্থিতি হয়েছিল সেগুলো আস্তে আস্তে পরিস্থিতি সামাল দিয়ে উঠেছে, যেমন কলকাতা। কিন্তু প্রত্যন্ত এবার দ্বিতীয় ঢেউতে দেখা গিয়েছে যে করোনা সংক্রমণ গ্রামে পৌঁছে গেছে, কিন্তু গ্রামে কলকাতার মতো সংক্রমণ তো হয়নি, কিন্তু গ্রামে প্রচুর মানুষ থাকেন, সেখানে সংক্রমণ ছড়ানোর অনেক জায়গা রয়েছে, অনেক লোক রয়েছেন যারা করোনা সংক্রামিত হননি, ফলে অনেক জায়গা রয়েছে করোনা আরো নতুন মানুষ পাবে যাদের মধ্যে করোনা ছড়াতে পারে। ফলে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতে, যেখানে যাতায়াত মূল ভারতের সঙ্গে অনেক কম, যাতায়াত যত বেশি হবে তত সংক্রমণ ছড়ানোর সুযোগ থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতেও কিন্তু সংক্রমণটা আস্তে আস্তে বাড়ছে, অথবা সেখানকার গ্রাফ কিছুতেই নামছে না। ফলে এই যে মূলত মফস্বল এলাকা এবং গ্রাম, এই জায়গাগুলো সব থেকে বেশি চিন্তায় রাখছে, কারণ কলকাতাতে হয়তো দেখা যাবে অ্যান্টিবডি টেস্ট করলে একটা বড় অংশ মানুষ ইতিমধ্যেই তারা সংক্রমিত হয়েছেন, বা উত্তর 24 পরগনা যেটা একেবারে কলকাতা লাগোয়া, কিন্তু প্রপার গ্রাম বলতে আমরা যে জায়গাগুলোকে বুঝি সেই জায়গায় কিন্তু এখনো সেই রকম সংক্রমণ হয়নি, এখনো বহু মানুষ বাকি রয়েছেন। ফলে সেই জায়গাগুলোর ওপর যদি জোর না দেওয়া হয় তাহলে কিন্তু দুশ্চিন্তা বাড়বে। কিছুদিন আগে আমরা একটা খবর দেখছিলাম, হিমাচল প্রদেশে একটা পাহাড়ি গ্রাম, খুব সামান্য একজন মানুষ থাকেন, সেখানেও করোনা পৌঁছে গিয়েছে। এবার এখানে সমস্যাটা কি? এখানে সমস্যা হচ্ছে এখানে করোনা টেস্ট করলে বহুদিন লাগবে রিপোর্ট আসতে, বা স্বাস্থ্য পরিকাঠামো এটা স্বাভাবিকভাবেই একটা সমস্যার ওই সমস্ত জায়গায়। কন্ট্যাক্ট ট্রেসিং যত কম হবে তত কিন্তু একজনের থেকে আরো তাড়াতাড়ি অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। বিশেষ করে এই সংক্রমণটা যখন ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য হচ্ছে, এই ভ্যারিয়েন্টটা অত্যন্ত ছোঁয়াচে এবং করোনা সবকটা প্রজাতির মধ্যে সব থেকে বেশি ছোঁয়াচে, অর্থাৎ একজন মানুষ থেকে আরেকজন মানুষের দ্রুত ছড়িয়ে পড়ে। যদি কন্ট্যাক্ট ট্রেসিং ঠিক করে না করা যায়, যেটা করা যাচ্ছেই না প্রায় গোটা দেশের ক্ষেত্রেই সেটা সত্যি, ফলে এই গ্রাফটা যেটা তন্ময়দাও বললো, গ্রাফটা কিন্তু নামা একেবারে নেমে আগের প্রথম ঢেউয়ের মতো অনেকটা নিচে নেমে আসবে, সেটা কিন্তু সহজে হবে না, মানে হওয়ার কোনো লক্ষণও আমরা দেখতে পাচ্ছি না। বেশ, ফিরছি তোমার কাছে, কমরের সঙ্গে থাকো প্লিজ। আমি একটু তন্ময়ের কাছে যাই। রাজ্যের বিষয়টা নিয়ে যেমনটা তোমার সঙ্গে কথা হচ্ছিল তন্ময়, তুমিও বলছিলে যে সাধারণ মানুষ তারা কোথাও গিয়ে একটা ঢিলে দিচ্ছে, মাস্ক পরছে না, ভিড় বাড়ছে, বাসের সংখ্যা রাস্তায় কম, যে কটা বাস রয়েছে সেখানে বাদুড়ঝোলা অবস্থা, যে স্টাফ স্পেশাল ট্রেনের কথা তুমি বলছিলে সেখানেও একেবারে একই পরিস্থিতি। কিন্তু তন্ময়, ভ্যাকসিনেশন তো হচ্ছে, আমি সংঘাতের বিষয়টা যাচ্ছি না, কেন্দ্র রাজ্য সংঘাত রয়েছে টিকা নিয়ে, কম হচ্ছে টিকা এটাও অনেক জায়গায় বলা হচ্ছে, কিন্তু ভ্যাকসিনেশন প্রসেস ইজ স্টিল গোয়িং। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু কলকাতা বলো বা উত্তর 24 পরগনা বলো, সেখানে সংক্রমণ কিন্তু কন্ট্রোলড নয়, মৃত্যুর সংখ্যাও কিন্তু উদ্বেগজনক। দেখো, ভ্যাকসিন নিয়ে আমাদের রাজ্যে যে ঘটনাগুলো কয়েকটা ঘটেছে, মানুষের মধ্যে বেশ কিছু অবিশ্বাস তৈরি হয়েছে ভ্যাকসিন, এই যে দেবাঞ্জন কাণ্ড বা অন্যান্য ঘটনাগুলোর পরে। এটা এক। দুই, বিভিন্ন জায়গায় প্রথমে চিহ্নিত করা ছিল সুপার স্প্রেডার যারা, তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। একটি অদ্ভুত বিষয়, সুপার স্প্রেডার কারা ঠিক করবে? এখানে ঠিক করা হলো যে হকার, সবজিওয়ালা বা একদম ফ্রন্ট লাইনে যারা রয়েছেন, যে মানুষের সঙ্গে যারা বেশি কন্ট্যাক্টে আসেন, বেশি সংস্পর্শে আসেন, সেইটা করতে গিয়ে কিন্তু আমাদের এখানে মুশকিল যেটা হয়ে যাচ্ছে যে কোথাও কোথাও লোকাল স্থানীয়ভাবে কিছু প্রভাবশালী ব্যক্তির হাতে চলে যাচ্ছে, সেখানে ক্লাব মারফত বা অন্যান্য কিছু মারফত এমন কিছু মানুষ জন্ম নিচ্ছেন, যে অভিযোগ বারবার আমাদের কাছে আসছে, যে যারা আদৌ এই ধরনের হকার বা সবজি বিক্রেতা নন, তাদের নাম করে তারা গিয়ে নিয়ে নিচ্ছেন ভ্যাকসিন। অর্থাৎ যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভ্যাকসিন টিকাকরণ বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই জায়গাটা একটা খামতি রয়েছে। দুই, প্রতিদিন যে পরিমাণে ভ্যাকসিন দেওয়ার কথা, সেই টিকাকরণ, সেই ভ্যাকসিনেশন কিন্তু এই রাজ্যে হচ্ছে না, একদম দেশেতেও তাই একই ব্যাপার। তিন নম্বর একটা বিষয়, যে ভ্যাকসিন নিতে গিয়ে যেভাবে হেনস্থার শিকার হচ্ছেন মানুষজন, ফলে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা ঢিলে ভাব এসছে, গড়িমসি এসছে গত 15 দিন, 20 দিন বা 1 মাসে। কারণ অনেকে রেজিস্ট্রেশন না করেই তার নামে সার্টিফিকেট চলে আসছে, তিনি ভ্যাকসিন তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অনেকে আবার ভ্যাকসিন নিয়েছেন, অথচ কোইন অ্যাপে বা রেজিস্ট্রেশনে দেখা যাচ্ছে তার কোনো নাম নেই। ফলে কোথাও একটা ভীতি, কোথাও একটা এই বিষয়টাও রয়েছে, যার জন্য অনেকে পিছিয়ে যাচ্ছেন। একদিকে পরিকাঠামো নিয়ে সমস্যা, দু নম্বর হচ্ছে মানুষের মধ্যে একটা ভীতি এবং অবিশ্বাস তৈরি হচ্ছে, 3 নম্বর হচ্ছে কাদেরকে আমরা দেবো, সেই ক্ষেত্রে কিন্তু একটা অদ্ভুত বিষয় ঢুকে পড়ছে, সব জায়গায় নয় কিন্তু বেশ কিছু জায়গায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে টিকাকরণ করে আটকে রাখা, এটাও যেন কোথাও গিয়ে একটা দাঁড়িয়ে যাচ্ছে যে সেটাও সম্ভব হতে নাও পারে, এমন একটা সম্ভব হচ্ছে। বেশ, ফিরছি তোমার কাছে তন্ময়। আমি একটু ডক্টর দলুই আপনার কাছে আসি। আপনার কি মনে হচ্ছে যে অনেকেই বলছেন যে তৃতীয় ঢেউ হয়তো আগে চলে আসছে বা দ্বিতীয় ঢেউ যাচ্ছে শেষের দিকে, এই একটা ঘন্টা বাজাচ্ছে, অনেকেই সেটা বলছে, আপনার মতে কি মনে হচ্ছে এটা কিসের ইঙ্গিতে? গ্রাফ ইনক্রিজ করাটা কিসের ইঙ্গিত?
না, একটা কথা পরিষ্কার যে আমরা সেকেন্ড ওয়েভের যে গ্রাফটা নিম্নমুখী ছিল সেটা আমাদের দ্বারা করা, মানে আমরা কিছু লকডাউন বা রেস্ট্রিকশনস করেছিলাম, সেই রেস্ট্রিকশনস এর জন্য গ্রাফটা অনেক তাড়াতাড়ি পড়তে বাধ্য হয়েছিল। এরপরে রেস্ট্রিকশনস যখন আমরা তুলে নিয়েছি, যখন আবার মানুষের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ভিড়ে মেলামেশা করা, মাস্ক না পরা ইত্যাদিগুলো যখন উঠে আসছে, তখন কিন্তু কেস বৃদ্ধি পাবে, এটাই খুব স্বাভাবিক এবং সেটাই হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে শুধু 4-5টা কথা আমি একটু বলবো। প্রথম কথা হলো যে প্রথমেই কিন্তু প্রশাসনকে সতর্ক হতে হবে যে এই ধরনের কিন্তু জমায়েত বা এই ধরনের গ্যাদারিং, যেটা আমরা মানালি দেখেছি বা যেটা আমরা বিভিন্ন টুরিস্ট স্পটে দেখছি, সেগুলো কিন্তু ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং সেখানে যাতে কোভিড বিধি পালন করা হয় তার দিকে তীক্ষ্ণ নজর দিতে হবে। দ্বিতীয়ত, যে সমস্ত জায়গায় কিন্তু এখনো সংক্রমণ কমেনি, সে সমস্ত ডেটা, সে সমস্ত জিনিস রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে আছে, সেখানে কিন্তু আলাদা করে অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে। দরকার হলে যেসব জায়গা থেকে দৈনন্দিন কেস আসছে, আক্রান্ত সংখ্যা বাড়ছে বা রেগুলার বেসিসে আসছে, সেখানে কিন্তু আমাকে কন্টেনমেন্ট জোন করতে হবে আলাদা করে এবং সেখানে রেস্ট্রিকশনস আবার লাগু করতে হবে। তৃতীয়ত, ভ্যাকসিনেশনের পদ্ধতি, যেটা আমরা আবারও বলেছি যে যারা ভালনারেবল পপুলেশন, যাদের এখনো কোভিড হয়নি, আমার মনে হয় ব্যক্তিগতভাবে এবং তার সাথে বৈজ্ঞানিক সুচিন্তিত মতামতও আছে যে তাদের কিন্তু আলাদা করে ভ্যাকসিনেশনে জোর দিতেই হবে। মানে বেশ। যাদের এখনো কোভিড হয়নি, ভ্যাকসিনও হয়নি, তাদের কিন্তু অলরেডি ভালনারেবল পপুলেশন। সুতরাং ভালনারেবল পপুলেশনকে আমাকে যদি সেফ না করতে পারি, গার্ড না করতে পারি, তারা কিন্তু কোভিড আক্রান্ত হবেনি। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা অলরেডি আলোচনা হলো যে কারা এখনো পর্যন্ত বেশি রকম ভাবে সংক্রমণ হতে পারে বা ছড়াতে পারে, সেক্ষেত্রে ডেল্টা ছাড়াও কিন্তু ল্যামডার কিন্তু অলরেডি চলে এসছে পেরু সহ ইউকে বিভিন্ন জায়গাতে, প্রায় 30টা মতো দেশে ছড়িয়ে গেছে এই ল্যামডা। সেইটাই যে আবার আরেকটু চরিত্র বদল করে ভারতবর্ষে ঢুকে পড়বে কি পড়বে না, সুতরাং বিদেশের বিভিন্ন ইনফেকশনের চরিত্র বিশ্লেষণ করে আমাদেরকে কিন্তু ফ্লাইট সতর্ক থাকতে হবে। রেস্ট্রিকশন সেই সব বেশ। দেশ থেকে আসবে কি আসবে না সেটা কিন্তু দেখতে হবে। বেশ বেশ যে বিষয়টা ডক্টর দোলী বলছিল যে প্রশাসনকে আর একটু সজাগ হতে হবে, সেই বিষয়টাই যদি আরো একবার বলা যায়, কারণ কেন্দ্র দরাজ এই মুহূর্তে কোভিড মোকাবিলায়। কেন্দ্রের তরফে 23,123 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রদ বদলের পর প্রথম সিদ্ধান্ত মোদী মন্ত্রিসভার, এই টাকা কোভিড মোকাবিলায় লাগানো হবে। এই টাকা কেন্দ্র এবং রাজ্য উভয়ের কাজে লাগবে। এই বিষয়ে কেন্দ্র রাজ্যর সঙ্গে কথা বলবে বলেও খবর। हमें जो दिक्कतें हमारे सामने आई, जो समस्याएं हमारे सामने आई, वो भविष्य में हमारे सामने ये स्थिति को हम भविष्य में कैसे निपटे, उसके लिए ये पैकेज 2 लाया गया है। पैकेज 2 में कुल मिला के 23,123 करोड़ रुपीज़, 23,000 करोड़ रुपीज़ का ये पैकेज है। ये पैकेज में कुल मिला के केंद्र सरकार और राज्य सरकार दोनों साथ में मिलके उसका इम्प्लीमेंटेशन करेंगे और ये पैसा स्टेट को दिया जाएगा। केंद्र सरकार की ओर से 15,000 करोड़ रुपीस दिया जाएगा और राज्य सरकार 8,000 करोड़ रुपीस निकालेगी। বেশ, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, করোনার তৃতীয় ঢেউ কি আদৌ ঢুকছে নাকি আমরা দ্বিতীয় ঢেউয়ের শেষে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, এই বিশ্লেষণ থাকবে। তবে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের দূরত্ব মানতে হবে, মাস্ক পরতে হবে। আপাতত আপনাদের সকলকে ধন্যবাদ। তন্ময় এবং কমলেশ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং ডক্টর দোলী আপনাকে অনেক ধন্যবাদ। এরই পাশাপাশি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে, সঙ্গে থাকুন।